ওয়েলকাম টু বদমাস প্ল্যাটফর্ম পাওয়ার টু ওটু একাডেমিয়া। আমি এই ভিডিওতে সাধারণ জ্ঞানের উপর 10টি কোশ্চেন বিস্তারিত আলোচনা করব, যেটি আসন্ন WBSSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা দুটি রয়েছে তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমি শুরু করছি কোশ্চেনগুলো। প্রথম কোশ্চেনটা দিয়েছে, দেখো, প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার কে পেয়েছে? প্রথম আমাদের জানতে হবে দাদাসাহেব ফালকে পুরস্কার কিসে দেয়া হয়। দাদাসাহেব ফালকে বা আসল নাম হচ্ছে ধুন্দিরাজ গোবিন্দ ফালকে। ইনি ছিলেন ভারতীয় সিনেমার জনক, বা বলা যেতে পারে ভারতীয় সিনেমাকে আধুনিকতার পথে তিনি প্রথম নিয়ে গেছিলেন। এই দাদাসাহেব ফালকে পুরস্কার প্রথম দেয়া শুরু হয় 1969 খ্রিস্টাব্দ থেকে। 1969 ভারতীয় সিনেমার কোনো অভিনেতা, অভিনেত্রী বা ভারতীয় সিনেমার সাথে যুক্ত যে কোনো ব্যক্তি যে ভারতীয় সিনেমাকে এগিয়ে নিয়ে গেছে, তাদেরকে তার জীবনের সারা জীবনের অবদানের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার দ্বারা সম্মানিত করা হয়। তাহলে প্রথম কম বছর দেওয়া হচ্ছে 1969 সাল থেকে প্রথম দেওয়া হচ্ছে। প্রথম কে পেয়েছিলেন এই পুরস্কারটি? প্রথম এই পুরস্কার পেয়েছিলেন দেবিকা রানী। ঠিক আছে, তাহলে কে প্রথম পুরস্কার পেয়েছিলেন? অপশন বি হচ্ছে দেবিকা রানী। তাহলে আমাকে এখানে আরেকটা জিনিসও জানতে হবে, সর্বশেষ অর্থাৎ 2025-এ এই পুরস্কারটি কে পেয়েছিলেন। এটাও কিন্তু আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে। 2025-এ এই পুরস্কারটি পেয়েছিলেন হচ্ছেন মোহনলাল। মোহনলাল কততম? তমটা আমাকে জেনে রাখতে হবে, 55তম। মোহনলাল মালায়ালাম সিনেমার বিখ্যাত নায়ক। মোহনলাল 55তম দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন। মিঠুন চক্রবর্তী তাহলে কততম? মিঠুন চক্রবর্তী হচ্ছে 54তম। হয়েছে। কিন্তু তাহলে প্রথম মরণোত্তর দাদাসাহেব ফালকে প্রথম কে পান? প্রথম মরণোত্তর দাদাসাহেব ফালকে পান পৃথ্বীরাজ কাপুর। পৃথ্বীরাজ কাপুর কোন বছর তিনি পান? পৃথ্বীরাজ কাপুর পান 1970 খ্রিস্টাব্দে। 1970 খ্রিস্টাব্দে পৃথ্বীরাজ কাপুর প্রথম মরণোত্তর দাদাসাহেব ফালকে পুরস্কার পান। আর প্রথম বাঙালি হিসাবে দাদাসাহেব ফালকে পুরস্কার কে পাচ্ছেন? প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন বাঙালি হিসাবে বীরেন্দ্রনাথ বীরেন্দ্রনাথ সরকার। কোন বছর? 1971। হয়েছে। তাহলে প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপককে দেবিকা রানী। এই কোশ্চেনটা যদি একটু ঘুরিয়ে পড়ে, প্রথম কোন মহিলা দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন, তাহলে উত্তরটা একই হবে, দেবিকা রানী। কোন বছর থেকে? 1969 সাল থেকে। এবং সর্বশেষ দাদাসাহেব ফালকে পুরস্কার কে পাচ্ছেন? 2025-এ। আমাকে অবশ্যই ভালো করে মনে রাখতে হবে মোহনলাল। আর কততম? 55তম। নেক্সট কোশ্চেন আমরা দেখি। পরের কোশ্চেন করেছে, তাজমহল নিম্নলিখিত কোন বছরে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান পেয়েছিল? প্রথমে আমাকে জানতে হবে ইউনেস্কো জিনিসটা কি। ইউনেস্কো, আমি ইংরেজিতে একটু লিখছি তাহলে আমার বুঝতে সুবিধা হবে। UNESCO, ইউনেস্কো অর্থাৎ ইউনাইটেড নেশনস ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন।
ঠিক আছে? ইউনেস্কোর পুরো নাম। যেটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? ইউনেস্কো প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৪৫ খ্রিস্টাব্দে। খুব আসে পরীক্ষায় এটা। এবং এর সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর হচ্ছে প্যারিস শহরে অবস্থিত। কোথায় অবস্থিত? প্যারিস শহরে অবস্থিত এর সদর দপ্তর। পৃথিবী জুড়ে যে সমস্ত ঐতিহাসিক স্থান রয়েছে, বিজ্ঞান বিষয়ক স্থান রয়েছে এবং শিক্ষাগত স্থান রয়েছে, সেগুলোকে রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষণ এবং তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সংস্থা রাষ্ট্রসংঘ বা জাতিসংঘের অধীনে কাজ করে থাকে। তাহলে ভারত থেকে ১ম ইউনেস্কো তকমা কোন বছর থেকে দেয়া হয়? ১৯৮৩ সাল থেকে দেয়া হচ্ছে এবং ১৯৮৩ সালেই ১ম বার তাজমহল পেয়েছিল ১৯৮৩ সালে। শুধুমাত্র তাজমহল পায়নি ১৯৮৩ সালে, আরো ৩ টে ঐতিহাসিক স্থানও তাজমহলের সাথে ইউনেস্কো বিশ্ব ক্রমতালিকায় ভারত থেকে ১ম বার স্থান পেয়েছিল। তার মধ্যে ছিল তাজমহলের সাথে আগ্রা দুর্গ এবং মহারাষ্ট্রের অজন্তা এবং ইলোরা গুহা। এই ৪ টি অর্থাৎ অজন্তা এবং ইলোরা গুহা, অজন্তা গুহা, ইলোরা গুহা, তাজমহল এবং আগ্রা দুর্গ, এই ৪ টি ১৯৮৩ সালে ভারত থেকে ১ম বছর ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে। তাহলে বর্তমানে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় কতগুলো ভারত থেকে স্থান পেয়েছে? টোটাল ৪৪ টা। টোটাল ৪৪ টা। এবং ২০২৫ সালে ২০২৫ সালে কোন স্থান অধিকার পেয়েছে এই ইউনেস্কোর বিশ্ব ক্রমতালিকায়? অর্থাৎ ৪৪তম হচ্ছে মারাঠা মারাঠা দুর্গসমূহ। মারাঠা দুর্গসমূহ। কতগুলো দুর্গ? টোটাল ১২ টি দুর্গ এই তালিকায় স্থান পেয়েছে। যার মধ্যে ১১ টি দুর্গ কোথায় অবস্থিত? ১১ টি দুর্গ মহারাষ্ট্রে অবস্থিত। ১১ টি দুর্গ মহারাষ্ট্র এবং ১ টি দুর্গ হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত। হলো? নেক্সট আমরা দেখি। পরেরটা দিয়েছে বুকার পুরস্কার প্রাপ্ত ১ম ভারতীয় কে? বুকার পুরস্কার নোবেল সাহিত্য পুরস্কারের পর যদি বলা হয় অন্যতম সম্মানীয় বা প্রেস্টিজিয়াস পুরস্কার, সেটি হচ্ছে বুকার। বুকার পুরস্কার কোন ভাষায় দেয়া হয়? এটা আমাকে খুব ভালো করে মনে রাখতে হবে। বুকার পুরস্কার দেয়া হয় বুকার পুরস্কার দেয়া হয় ইংরেজি ভাষায়। কোন বছর থেকে দেয়া হয়? ১৯৬৯ সাল থেকে বুকার পুরস্কার দেয়া হয়। বুকারে ২ খানা পুরস্কার হয়। একটা বুকার প্রাইজ অফ ফিকশন এবং একটি বুকার আন্তর্জাতিক পুরস্কার। এই যে ১৯৬৯ সালে আমি যেটা লিখলাম, সেটা হচ্ছে বুকার প্রাইজ অফ ফিকশন। তার ১ম কোন ভারতীয় এই বুকার প্রাইজ অফ ফিকশন পেয়েছিলেন? তিনি হচ্ছেন আর কেউ নয়, অরুন্ধতী রায়। এবং এনার যে উপন্যাসটা ছিল, ভারতবর্ষে এমন কোনো পরীক্ষা নেই যে পরীক্ষায় ওনার এই উপন্যাসের নাম আসেনি। উপন্যাসের নামটাও আমরা জেনে নেব। উপন্যাসের নাম হলো 'দ্য গড অফ স্মল থিংস'। হয়েছে? 'দ্য গড অফ স্মল থিংস' হয়েছে। অরুন্ধতী রায় তিনি ১ম ভারতীয় হিসেবে বুকার পুরস্কার পেয়েছিলেন ফিকশনের জন্য। এছাড়াও ফিকশনে আরো ২ জন ভারতীয় বুকার পুরস্কার পেয়েছেন। তার মধ্যে ২য় জন হচ্ছেন কিরণ দেসাই। কিরণ দেসাই, এই নামটা আমি লিখেই দিয়েছি, কিরণ দেসাই। এবং তার উপন্যাসের নাম হচ্ছে 'দ্য ইনহেরিটেন্স অফ লস'। এবং আরেকজন হচ্ছেন এই অরবিন্দ আদিগা, তার বইটার নাম হচ্ছে 'দ্য হোয়াইট টাইগার'। তাহলে ২০২৫ এ বুকার প্রাইজ অফ ফিকশন কে পেয়েছেন? ২০২৫ এ বুকার প্রাইজ অফ ফিকশন পেয়েছেন ডেভিড সাজালে। এবং উপন্যাসের নাম কি? উপন্যাসের নাম হচ্ছে 'ফ্লাশ'। এক্ষেত্রে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, বুকার প্রাইজ ইন্টারন্যাশনাল প্রাইজ, এটা ফিকশন। বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ কোন ভারতীয় পেয়েছেন? এখন এ পর্যন্ত ২ জন
বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ পেয়েছেন ভারতীয় হিসেবে। তার মধ্যে একজন হচ্ছেন গীতাঞ্জলি গীতাঞ্জলি শ্রী, এবং তার উপন্যাসটার নাম হচ্ছে টোম অফ স্যান্ড। এটা হচ্ছে 2022-এ, এবং আরেকজন 2025-এ পেয়েছেন ভারতীয় হিসেবে। তার নাম হচ্ছে বানু মুস্তাক। বানু মুস্তাক। উপন্যাসের নাম হচ্ছে হার্ড ল্যাম্প। উপন্যাসের নাম হচ্ছে হার্ট ল্যাম্প, বানু মুস্তাক, এবং বছরটা হচ্ছে 2025। নেক্সট কোশ্চেনে আমরা চলে আসি। পরেরটা বলেছে নিচের কোনটি ব্ল্যাক প্যাগোডা নামেও পরিচিত? অপশন কি দিয়েছে? খাজুরাহো দিয়েছে, এলিফ্যান্টা দিয়েছে, কোণার্কের সূর্য মন্দির দিয়েছে, এবং রুদ্রেশ্বর মন্দির দিয়েছে। অবশ্যই ব্ল্যাক প্যাগোডা নামে পরিচিত হচ্ছে কোণার্কের সূর্য মন্দির। কোথায় অবস্থিত আমরা সবাই জানি, উড়িষ্যাতে অবস্থিত এই কোণার্কের সূর্য মন্দির। ঠিক আছে, এবং কোন রাজার আমলে তৈরি? রাজার নাম হচ্ছে প্রথম নরসিংহ দেব। এবং কোন বছর এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পায়? 1984 খ্রিস্টাব্দে। সেকেন্ড, আরেকটা অপশন আছে দেখছি আমরা, এলিফ্যান্টা গুহা। এলিফ্যান্টা গুহা কোথায় অবস্থিত? মুম্বাইতে অবস্থিত। এবং কোন বছর বিশ্ব ঐতিহ্যের তালিকায় এটা স্থান পায়? 1987 খ্রিস্টাব্দে। পরেরটা আমরা দেখছি খাজুরাহো। খাজুরাহো সৌদের গ্রুপ, কোথায় অবস্থিত? এটা মধ্যপ্রদেশ। এবং এটি কবে বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান পায়? 1986 খ্রিস্টাব্দে। এখানে আরেকটা জিনিস আমাকে জেনে রাখতে হবে, এই খাজুরাহোয় অনেকগুলো মন্দির রয়েছে। তার মধ্যে সবচেয়ে বিখ্যাত মন্দিরের নাম কি? সবচেয়ে বিখ্যাত মন্দিরের নাম হচ্ছে কান্দারিয়া কান্দারিয়া মহাদেবের মন্দির। কান্দারিয়া মহাদেব। ঠিক আছে। এলিফ্যান্টার গুহার একটি বিশেষ মূর্তি রয়েছে, সে মূর্তির নামটাও অনেক সময় পরীক্ষায় আসে। মূর্তির নাম হচ্ছে ত্রিমূর্তি শিব। ত্রিমূর্তি শিব, যাকে আরেকটা নামে জানে, বা মহেশ মূর্তি। মহেশ শিবের আরেক নাম মহেশ মূর্তি বা ত্রিমূর্তি শিব। লাস্ট আমার চলে আসছে অপশন, আমরা দেখতে পাচ্ছি রুদ্রেশ্বর মন্দির। রুদ্রেশ্বর মন্দির কোথায় অবস্থিত? রুদ্রেশ্বর মন্দির অবস্থিত হচ্ছে তেলেঙ্গানা। এবং কোন বছর এটা বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান পায়? 2021 সালে। এই রুদ্রেশ্বর মন্দিরের যে মন্দিরটি সবচেয়ে বিখ্যাত তার নাম হচ্ছে রামাপ্পা। এবং কোন রাজবংশের এটা তৈরি? রাজবংশ হচ্ছে কাকতীয় রাজবংশ। কাকতীয় রাজবংশের আমলে তৈরি হচ্ছে এই রুদ্রেশ্বর মন্দির। তাহলে ব্ল্যাক প্যাগোডা যদি কোণার্কের সূর্য মন্দিরকে বলা হয়, আরেকটাও বলা হয় হোয়াইট প্যাগোডা। তাহলে হোয়াইট প্যাগোডা কাকে বলা হয়? কোন মন্দিরকে? হোয়াইট প্যাগোডা। হোয়াইট প্যাগোডা তাহলে কোন মন্দিরকে বলা হয়? হোয়াইট প্যাগোডা বলা হয় হচ্ছে জগন্নাথ মন্দির। আমাদের দীঘার জগন্নাথ মন্দির না, অবশ্যই মূল জগন্নাথ মন্দির অর্থাৎ পুরীর জগন্নাথ মন্দিরকে কিন্তু বলা হয় হোয়াইট প্যাগোডা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখি। কয়েকটা বলেছে বিড়লা ফাউন্ডেশন কোন সালে ব্যাস সম্মান প্রবর্তন করেছিলেন? বিড়লা ফাউন্ডেশন বা কে কে বিড়লা ফাউন্ডেশন, কে কে বিড়লা বা কৃষ্ণ কুমার বিড়লা, কে কে বিড়লা ফাউন্ডেশন কোন সম্মান বলেছে? ব্যাস সম্মান। তাহলে আমাকে জানতে হবে ব্যাস সম্মান কোন ভাষায় দেয়া হয়। ব্যাস সম্মান দেয়া হয় হচ্ছে হিন্দি সাহিত্যে। কি সাহিত্যে দেওয়া হয় ব্যাস সম্মান? হিন্দি সাহিত্যে দেওয়া হয় ব্যাস সম্মান। এবং কোন বছর থেকে দেওয়া হয়? 1991 সাল থেকে দেওয়া হয় ব্যাস সম্মান। কে কে বিড়লা ফাউন্ডেশন শুধুমাত্র ব্যাস সম্মান দেওয়া হয় না, দেয় না, সাহিত্যে কে কে বিড়লা ফাউন্ডেশন টোটাল 3খানা পুরস্কার দেয়। যেটা সবচেয়ে বড় পুরস্কার সেটা হচ্ছে সরস্বতী সম্মান।
একটা হচ্ছে আমরা জেনেছি ব্যাস সম্মান এবং 3 নম্বরটা হচ্ছে বিহারী সম্মান। এর মধ্যে সরস্বতী সম্মান ভারতের সংবিধানে ৮ম তফসিলে যে ২২টি আঞ্চলিক ভাষা রয়েছে, সেই ২২টি ভাষাতেই দেয়া হয় যেকোনো একটি প্রতি বছর। ব্যাস সম্মান দেওয়া হয় হিন্দি সাহিত্যে, আর বিহারী সম্মান দেওয়া হয় হিন্দি ও রাজস্থানী সাহিত্যে। রাজস্থানী সাহিত্যের জন্য। তাহলে সর্বশেষ এবং ৩ টে পুরস্কারই ১৯৯১ সাল থেকে প্রদান করা হয়। কারণ কেকে বিড়লা ফাউন্ডেশন এটা তৈরি হয় ১৯৯১ সালে। তার সর্বশেষ ব্যাস সম্মান কে পেয়েছেন? অর্থাৎ ২০২৪ সর্বশেষ দেওয়া হয়েছে ২০২৪ এ। ২০২৪ এ ব্যাস সম্মান পেয়েছিলেন সূর্যবালা। সূর্যবালা তার উপন্যাস 'কোন দেশ কি ভাসি' কোন দেশ কি ভাসি বেনুর কি ডায়েরি, এই উপন্যাসের জন্য সূর্যবালা ২০২৪ ব্যাস সম্মান পান। নেক্সট কোশ্চেন আমরা দেখি। স্বাধীন ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন? খুব আসে পরীক্ষা এবং খুব কমন কোশ্চেন, অবশ্যই সরোজিনী নাইডু। তৎকালীন যুক্তপ্রদেশ এবং তার বর্তমান নাম হচ্ছে উত্তরপ্রদেশ। এই উত্তরপ্রদেশের প্রথম গভর্নর ছিলেন এই সরোজিনী নাইডু এবং স্বাধীন ভারতে তিনি প্রথম মহিলা গভর্নর। ১৯৪৭ থেকে ১৯৪৯ সাল পর্যন্ত তিনি যুক্তপ্রদেশ বা বর্তমানে উত্তরপ্রদেশের গভর্নর ছিলেন। তাহলে পশ্চিমবঙ্গের প্রথম গভর্নরের নাম কি? পশ্চিমবঙ্গের প্রথম গভর্নরের নাম হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী। এই কোশ্চেনটাও কিন্তু খুব দেয়। চক্রবর্তী রাজা গোপালাচারী হচ্ছেন পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল। তাহলে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপালকে? পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপালের নাম হচ্ছে সরোজিনী নাইডুর মেয়ে পদ্মজা নাইডু। পদ্মজা নাইডু হচ্ছেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল। এবং পদ্মজা নাইডুর ক্ষেত্রে আরেকটা জিনিসও কিন্তু আমাদের জেনে রাখতে হবে। এই পদ্মজা নাইডু এখনো পর্যন্ত সর্বাধিক সময় ধরে রাজ্যপাল ছিলেন। তিনি পশ্চিমবঙ্গের ১১ বছর ধরে তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন এবং এই রেকর্ড এখনো পর্যন্ত রয়েছে। লংগেস্ট সার্ভিং, ইংরেজি যেটা বলে লংগেস্ট সার্ভিং গভর্নর অফ ইন্ডিয়া, অর্থাৎ সবচেয়ে বেশি সময় ধরে যিনি গভর্নর ছিলেন ভারতের যে কোনো রাজ্য, তার নাম কি? পদ্মজা নাইডু। তাহলে আরেকটা কোশ্চেন আমরা জেনে নেব, স্বাধীন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে? স্বাধীন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হলেন সুচেতা কৃপালনি। ইনিও কোথাকার ছিলেন? ইনিও উত্তরপ্রদেশেরই প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন। উত্তরপ্রদেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশ থেকে হয়েছিলেন প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুচেতা কৃপালনি। হয়েছে। নেক্সট কোশ্চেন আমরা আসি। বলেছেন ভারতের প্রথম এবং একমাত্র শিল্পপতি হিসেবে কে ভারতরত্ন পেয়েছিলেন? ভারতরত্ন কি? ভারতরত্ন হচ্ছে ভারতের সর্বোচ্চ নাগরিকত্ব বা অসামরিক পুরস্কার। তাহলে আমি নাগরিকত্বটাই লিখব। নাগরিকত্ব পুরস্কার, ভারতের সর্বোচ্চ নাগরিকত্ব বা অসামরিক পুরস্কার হচ্ছে ভারতরত্ন। কোন বছর থেকে দেয়া শুরু হয়? ১৯৫৪ সাল থেকে ভারতরত্ন পুরস্কার কিন্তু দেয়া শুরু হয়। ঠিক আছে? এবং প্রথম কারা, কারা পেয়েছেন? প্রথম ৩ জন, অর্থাৎ ১৯৫৪ ৩ জন ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। একটু নামগুলো আমরা লিখে রাখি। একজন হচ্ছেন চক্রবর্তী রাজা গোপালাচারী, ২ নম্বর হচ্ছে সি.ভি. রমন,
এবং ৩ নম্বর হচ্ছেন ডক্টর সর্বপল্লী রাধা কৃষ্ণন। এই ৩ জন। সর্বশেষ তাহলে ভারতরত্ন কবে দেয়া হয়েছে? সর্বশেষ ভারতরত্ন দেয়া হয়েছে ২০২৪ এ এবং ২০২৪ এ সর্বাধিক ৫ জন পেয়েছে। এখনো পর্যন্ত সর্বাধিক ৫ জন পেয়েছিলেন ভারতরত্ন। তাহলে আমি এই কোয়েশ্চেনটা আগে আসি। ১ম এবং একমাত্র শিল্পপতি হিসেবে ভারতরত্ন কে পেয়েছে? জি.আর.ডি. টাটা এবং কোন বছর? ১৯৯২ তে। এই ৪ জনের মধ্যে আরো আরেকজন ভারতরত্ন পেয়েছিলেন গোপীনাথ বরদলৈ। ইনি পেয়েছিলেন ১৯৯৯ তে। ইনি বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী এবং অসমের ১ম মুখ্যমন্ত্রীও। আমি তাহলে এইটুকুনি একটুখানি তোমাদের করিয়ে দিই। ২০২৪ এ যে ৫ জন পেয়েছে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কোন, কোন ৫ জন পেয়েছিলেন? ১ নম্বর একমাত্র জীবিত হিসেবে পেয়েছিলেন ২০২৪ এ লালকৃষ্ণ আডবাণী। ২ নম্বর হিসেবে পেয়েছিলেন কার্পুরী ঠাকুর। ৩ নম্বর পেয়েছিলেন চৌধুরী চরণ সিং। ৪ নম্বর এম.এস. স্বামীনাথন এবং ৫ নম্বর পি.ভি. নরসিমা রাও। আরেকটা কোশ্চেন আমরা একটুখানি জেনে রাখবো। ১ম মহিলা হিসেবে ভারতরত্ন কে পান? ১ম মহিলা হিসেবে ভারতরত্ন পান ইন্দিরা গান্ধী। কত সালে? ১৯৭১ সালে ইন্দিরা গান্ধী। হয়েছে? নেক্সট কোয়েশ্চেন আমরা যাই। পরেরটা বলেছে সুন্দরবন কোন বছর রামসর জলাভূমি তকমা পায়? রামসর ওয়েটল্যান্ড, রামসর কনভেনশন জলাভূমি সংরক্ষণের জন্য ইরানের একটি জায়গা যার নাম ছিল রামসর, সেই নাম থেকেই এই কনভেনশনটার নাম হয় রামসর এবং সেখানে যে প্রস্তাব জলাভূমি রক্ষার জন্য পাস হয়েছিল সেজন্য এই কনভেনশনটা অনুযায়ী এবং এই প্রস্তাবটা টোটাল এই জিনিসটারই নামকরণ করা হয় বা এই আ এগিয়ে যাওয়ার বা এই সংরক্ষণের নামটা করা হয় রামসর। রামসর এখান থেকে এসেছে রামসর জলাভূমি, জলাভূমি সংরক্ষণের জন্য। সুন্দরবন কোন বছর রামসর জলাভূমি সংরক্ষণ পায়? ২০১৯ সালে রামসর জলাভূমি সংরক্ষণ পায়। সুন্দরবন সম্বন্ধে আরেকটু আমরা জানবো। সুন্দরবন সম্বন্ধে দেখো এখানে আরেকটা সাল দিয়েছে ১৯৮৭। তাহলে ১৯৮৭ তে সুন্দরবন কি কিছু তকমা পেয়েছিল? অবশ্যই পেয়েছিল। সুন্দরবন ইউনেস্কোর তকমা পেয়েছিল। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যে তকমা পেয়েছিল সুন্দরবন। কিসের জন্য? তার জীববৈচিত্র্যের জন্য। তার জীববৈচিত্র্যের জন্য তার জীববৈচিত্র্যের জন্য সুন্দরবন ১৯৮৭ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যে তকমা পায়। ১৯৭৭ সালে কি পায়? ১৯৭৭ সালে পায় হচ্ছে অভয় অরণ্যের তকমা। অভয় অরণ্য। এবং ১৯৭৩ সালে কিসের তকমা পায়? ১৯৭৩ সালে পায় হচ্ছে ব্যাঘ্র সংরক্ষণ। ব্যাঘ্র সংরক্ষণ। আরেকটা সালও গুরুত্বপূর্ণ সুন্দরবনের জন্য ১৯৮৪। ১৯৮৪ তে তাহলে সুন্দরবন কিসের তকমা পায়? ১৯৮৪ সালে সুন্দরবন তকমা পায় হচ্ছে জাতীয় উদ্যান। তাহলে এমন কোনো তকমাও নেই যেটা সুন্দরবন পায়নি। তাহলে পশ্চিমবঙ্গ থেকে কি এমন কোনো জায়গা আছে আর যেটি রামসর জলাভূমি তকমা পেয়েছে? অবশ্যই রয়েছে। সেটা হচ্ছে পূর্ব কলকাতা জলাভূমি। কত সালে এটা তকমা পায়? ২০০২ এ।
তা 2002 পূর্ব কলকাতা জলভূমি এবং 2019 সুন্দরবন, এই দুটো জলভূমি রয়েছে যেটা রামসর তালিকাভুক্ত পশ্চিমবঙ্গ থেকে। নেক্সট আমরা কোশ্চেনে চলে আসবো। পরেরটা বলেছে বিশ্বনাথন আনন্দ কোন বছর খেলরত্ন পুরস্কার পান? খেলরত্ন বর্তমান নাম হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন, যার পূর্বতন নাম কি ছিল? পূর্বতন নামটা আমরাও একটু জেনে নিই। রাজীব গান্ধী খেলরত্ন। রাজীব গান্ধী খেলরত্ন, এটা ছিল পূর্বতন নাম, যেটা 2021 সালে যার নাম পরিবর্তন করে কি হয়? মেজর ধ্যানচাঁদ খেলরত্ন। এবং বিশ্বনাথন আনন্দ প্রথম এই পুরস্কার পেয়েছিলেন 1991-92। তার একটা জিনিস জানবো, বিশ্বনাথন আনন্দ কোন খেলার সাথে যুক্ত? অবশ্যই দাবা। তাহলে প্রথম মহিলা হিসেবে তাহলে খেলরত্ন পুরস্কার কে পান? প্রথম মহিলা হিসেবে খেলরত্ন পুরস্কার পান প্রথম ভারতীয় হিসেবে যিনি অলিম্পিক পদক জয় করেছেন, অর্থাৎ কর্ণম মানেশ্বরী। আরেকটা জিনিস আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, সর্বশেষ খেলরত্ন পুরস্কার দেওয়া হয়েছে 2024-এ এবং সর্বমোট 4 জন এই পুরস্কারটা পেয়েছে। তার মধ্যে 2 জনের নাম আমাদের অবশ্যই জানতে হবে। একজন হচ্ছেন ডি গুকেশ, কি খেলা? অবশ্যই দাবা, ঠিক আছে? এবং আরেকজন হচ্ছেন অবশ্যই মনু ভাকের। হুম, এটি এবং একমাত্র ভারতীয় এখনো পর্যন্ত যিনি একই অলিম্পিকে 2 টো পদক পেয়েছেন। এবং কোন খেলা? মনু ভাকের অবশ্যই শুটিং। এই দুটো নাম কিন্তু আমাদের জানতে হবে, ঠিক আছে? যেটা 2024-এ 4 জনের মধ্যে এই দুটো নাম কিন্তু আমাদের অবশ্যই জেনে রাখতে হবে। একটা ডি গুকেশ, আরেকটা হচ্ছে মনু ভাকের। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই। অকপট কোন বাঙালি লেখকের ছদ্মনাম? অকপট কার ছদ্মনাম? অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। আমরা ভানু সিংহ সবাই চিনি। ভানু সিংহ ছাড়াও অকপট, আন্নাকালী পাকরাশি, বাণী বিনোদ বন্দ্যোপাধ্যায়, ষষ্ঠীচরণ দেব শর্মা, এগুলো সবই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। তাহলে আর বাদবাকি যে অপশনগুলো রয়েছে, সমরেশ বসুর, সমরেশ বসুর ছদ্মনাম কি? সমরেশ বসুর ছদ্মনাম হচ্ছে কালকুট। বিমল ঘোষ সবচেয়ে বেশিবার পরীক্ষায় আসা কোশ্চেন, মৌমাছি। এবং দেবেশ রায় হচ্ছে বেদুইন। এইগুলো কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট, ঠিক আছে? পরে আরেকটা ভিডিওতে আমি অবশ্যই আরো কিছু কোশ্চেন নিয়ে হাজির হব এবং অবশ্যই এরকম বিস্তারিত আলোচনা করব। থ্যাংক ইউ।